সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান বিশ্বের নানা ঘটনা প্রবাহ নিয়ে TVN24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। চলতি সপ্তাহে একটি গুজব ক্রমাগত শক্তিশালী হতে থাকে বাংলাদেশে। পদত্যাগ করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ঘটনার পেছনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি বক্তব্য অনেকটা প্রভাবক হিসেবে কাজ করেছে। তিনি সেনাবাহিনীর নিজস্ব অনুষ্ঠানে স্পষ্ট করে বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। এছাড়া মিয়ানমারকে করিডোর এবং চট্টগ্রাম বন্দরে নিউ বোরিং টার্মিনাল হ্যান্ডেলিং এর সিদ্ধান্ত রাজনৈতিক নির্বাচিত সরকারকে নিতে হবে। সেনাবাহিনীর পক্ষ থেকে দেশের রাজনীতি নিয়ে খুবই স্পর্শকাতর বক্তব্য। নিজেদের ইনহাউজ অনুষ্ঠান হলেও সেনা সদর চেয়েছে সেনাপ্রধানের এই বক্তব্য প্রচার হোক এবং শেষ পর্যন্ত তা প্রচার হওয়ার পরই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব সৃষ্টির বিষয়ে প্রকাশ্য আলোচনায় আসে। এই বিতর্কে তুষের আগুনে ঘি ঢালার কাজটি করে বর্তমানে দেশের রাজনীতিতে সবচেয়ে সক্রিয় বৃহৎ দল বিএনপি। তারা এবং সেনাবাহিনী কার্যত নানা ইস্যুতে এক সুরেই কথা বলছে। পুরো বিষয়টিকে সংস্কার কার্যক্রমে অসহযোগিতা হিসেবে দেখে পদত্যাগের কথা ভাবতে থাকেন প্রফেসর ইউনূস। কেন তিনি পদত্যাগ করছেন জাতিকে জানানোর উদ্দেশ্যে একটি ভাষণও প্রস্তুত করা হয়। তবে তারপর ঘটনা প্রবাহ দ্রুত পাল্টাতে থাকে। যমুনা নদীতে যেমন পানির প্রবাহ গতিশীল থাকে, তেমনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যেখানে প্রধান উপদেষ্টা থাকেন সেখানে একের পর এক বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার শুরুতে বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপির সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দ্বিতীয় দিন রবিবার বৈঠক করেন 20টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে। প্রথম দিনের বৈঠক শেষে কি বলছে বিএনপি, জামায়াত ও এনসিপি সেটা একটু শুনে আসতে চাই। ভবিষ্যতে জনগণ আমাদেরকে ক্ষমতায় বসায়, আমরা সেই সংস্কার চলমানভাবে আমরা সংস্কার বাস্তবায়নের আমরা প্রচেষ্টা নেব। আমরা এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের কর্তা ব্যক্তিদের এবং যারা দায়ী তাদের বিচার চাই। গণতন্ত্রের স্লোগান হচ্ছে লেট আস এগ্রি টু ডিসএগ্রি। আসো আমরা এক হই যে আমাদের ভিন্নমত প্রকাশ করার অবকাশ আছে, সুযোগ আছে। এই থিওরির উপর আমাদের সকলকে আসতে হবে। আমরা বিশ্বাস করি সমস্ত দলই দেশকে ভালোবাসে। ভালোবাসার জায়গা থেকে দায়িত্ববোধের পরিচয় দিয়ে আমরা সবাই যদি এগিয়ে আসি এবং আমরা যদি সংস্কার প্রক্রিয়াকে অর্থবহ সহযোগিতা করি তাহলে একটা অর্থবহ সংস্কারের মধ্য দিয়ে একটা অর্থবহ নির্বাচন নিশ্চিত হতে পারে ইনশাআল্লাহ। পূর্বের নির্বাচনগুলোকে আইনগতভাবেই অবৈধ ঘোষণা যাতে করা হয়। আমরা চতুর্থত বলেছি যে ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না রাজনৈতিক দল হিসেবে। সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যাতে স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয়। দ্বিতীয় দিনের বৈঠক শেষে প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে প্রেস সচিব জানিয়েছেন দেশ বড় যুদ্ধ অবস্থার ভিতরে আছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টেবিলাইজ কিংবা যেটিকে অস্থিতিশীল করার জন্য তারা সব রকম চেষ্টা করছে। এ থেকে দেশকে রক্ষা করতে হবে। প্রধান উপদেষ্টা বলেছেন বিভাজন থেকে উদ্ধার পেতে হবে এবং ঐক্যমত থাকতে হবে। সবার একসঙ্গে বসাতে তিনি সাহস পেয়েছেন। সুষ্ঠু নির্বাচন না করতে পারলে তিনি অপরাধী অনুভব করবেন। প্রধান উপদেষ্টা আরও জানিয়েছেন নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করা হবে, 30শে জুনের পরে যাবে না। আগামী বছরের 30 জুনের পর একদিনও ক্ষমতায় থাকবেন না অধ্যাপক ইউনূস। আর এতে রাজনৈতিক দলগুলো সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান প্রেস সচিব। তবে তার এই বক্তব্য নিয়ে ভিন্ন মত আছে বিএনপির। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপির দাবি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তিনি বলেন এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয়, তাই নৈতিক কারণে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের কাছে স্পষ্ট থাকা প্রয়োজন। জনগণকে অন্ধকারে রেখে বা রাজনৈতিক দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনা কার্যকর ও টেকসই হয় না, হবেও না। 1 ডিগ্রি বাড়তি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো তাহলে আমার মনে হয় ইউনূস সাহেব 24 ঘন্টা থাকতে পারবেন না। তবে বৈঠকে অংশ নেওয়া দলগুলোর মধ্যে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এমন চাপাচাপিতে যায়নি। বাংলাদেশের এইসব খবর নিয়ে গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ প্রচার করেছে বিবিসি, নিউ ইয়র্ক টাইমস, আল জাজিরা, বার্তা সংস্থা রয়টার্স সহ বহু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। যথারীতি আমাদের আজকের বিশেষ আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ প্রসঙ্গ।
থাকছে আমেরিকা সমকালীন বিশ্ব প্রসঙ্গ। সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন প্রাবন্ধিক ও কলাম লেখক হাসান ফেরদৌস ও টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে ছোট্ট করে প্রশ্ন রাখতে চাই। 9 মাস খুব ছোট্ট সময়, আবার অনেক বড়, কারণ আমরা জানি যে 9 মাসে রক্তক্ষয়ী যুদ্ধে বাংলাদেশের জন্ম হয়েছিল। জুলাই বিপ্লবের সেই 9 মাসের মাথায় কেন এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে অন্তর্বর্তীকালীন সরকার কি ফেল করলো নাকি তাকে ব্যর্থ করে দেয়া হচ্ছে? আপনি যেটা বললেন যে 9 মাস একদিক থেকে হিসাব করলে খুব কম সময় না, আবার আরেক দিক থেকে হিসাব করলে এটা কিন্তু অত বড় সময়ও না। কারণ যখন অন্তর্বর্তীকালীন সরকার এসছে, এটাতে অনেক মানুষের অনেক আপনার আশা, অনেক পজিটিভ এবং আপনার অনেক এক্সপেকটেশন ছিল। তো সেই এবং অন্তর্বর্তীকালীন সরকারও আপনার যে কি বলবো, মানে যে পদক্ষেপের কথা বলেছিল সেখানে মানুষের আরো আশা বেড়েছে। কিন্তু আমরা সেই পদক্ষেপগুলোর জন্য কি কি মানে যেগুলো তারা করবে সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সেটা 1 বছর অথবা 2 বছরে হয়তো সম্ভব হবে না। কিন্তু সেগুলো করার প্রক্রিয়া হিসাবে কি কি জিনিস করা হয়েছে সেই জিনিসগুলো এখন স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে না। এটা যদি হতো তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের আমার কাছে মনে হয় যে আরো গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেত। কিছুই হয়নি তা কিন্তু না, অর্থনৈতিক ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অনেকখানি আপনার স্টেবিলিটি ফিরে এসছে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনও প্রথম দিকে যতটা খারাপ ছিল তার থেকে অনেক বেটার হয়েছে। এখন যে জিনিসটা হয়েছে আমার কাছে যেটা মনে হয় যে লাস্ট ট্রিগারটা হয়েছে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, তখন যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা সবাই এটা হিসাব করছে যে যারা আওয়ামী লীগকে ভোট দিত তারা এখন ওই ভোটটা কোথায় যাবে। এবং সেই ক্ষেত্রে আপনার বিএনপি সবচেয়ে বড় দল এবং সবচেয়ে প্রতিষ্ঠিত দল, তাদের কাছে মনে হচ্ছে যে যত দ্রুত নির্বাচন হবে তাদের জয়লাভের সম্ভাবনা তত বেশি। জয়লাভ তারা আমার কাছে মনে হয় তারা এমনিতেও করবে, কিন্তু যত বিপুল সংখ্যক, যত দ্রুত নির্বাচন হবে, যত বিপুল সংখ্যক ভোট নিয়ে তারা সিট নিয়ে জয়লাভ করবে সেটা হয়তো কম হতে পারে। কিন্তু এখানে অনেকগুলো জিনিস আছে আপনার। এটা তো আমাদের 15 বছর আমরা কোনো মানে সত্যিকার অর্থে নির্বাচন পাইনি। এটা এমন একটা সময়, এমন একটা সুযোগ, এবং এখান থেকে এই সময়টা আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আপনার যেটা ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার সময় বলেছিলেন 18 মাসের মধ্যে নির্বাচন দেবেন। 18 মাস থেকে 24 মাস, এটা কিন্তু আমরা 6 মাসের কথা বলছি। এটাতে এমন কোনো বড় সময়ের কথা হচ্ছে না। এটা এমন যদি হতো 1.5 বছরের জায়গায় 3 বছর 4 বছর বলা হচ্ছে, সেটা একটা ডিফারেন্ট জিনিস। কিন্তু এখন যেটা করতে হবে আমার কাছে মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারকে, তাদেরকে বলতে হবে ঠিক আছে আমরা এই ডেটটা ঠিক করছি। অবশ্য তারা বলেছেন যে জুনের 30 এটা ডেডলাইন। তাহলে এখন পিছিয়ে এখন নেক্সট কি কি জিনিস এখন থেকে শুরু করতে হবে ওই নির্বাচনে যাওয়ার জন্য। তো ওই তৎপরতা যখন দেখা যাবে তখন হয়তো আপনার এই নির্বাচনের দাবি অনেক ক্ষেত্রে হয়তো কমে আসবে। এবং আগেইন মানে আমার কাছে যেটা মনে হচ্ছে মাত্র 6 মাস নির্বাচন 6 মাস পরে হবে, সেইটার জন্য যেই পরিমাণ দাবি দেওয়া করা হচ্ছে, মানে এইরকম পলিটিক্যাল ক্যাপিটাল 6 মাসের জন্য স্পেন্ড করা, মানে আমি এটার যৌক্তিকতা বুঝতে পারছি। জি, হাসান ফেরদৌস, এই যৌক্তিকতাটাই আপনার কাছে জানতে চাই। সেটা হলো যে বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আবার অন্তর্বর্তীকালীন সরকার বলছে জুনের মধ্যে ডিসেম্বরও হতে পারে, একেবারে যে জুনে যাবে বিষয়টি এমন নয়। 6 মাস পার্থক্য, যেটি মেহনাজ মোমেন বলছিলেন যে এত 6 মাস দিতে কি সমস্যা, এবং কি যদি আওয়ামী লীগ ক্ষমতায় থেকে যেত তাহলে তো পরবর্তী নির্বাচন হওয়ার কথা 2028 সালে, বিএনপি তো নামাতে পারেনি। বিএনপির এত তাড়া কেন? বিএনপি কি মনে করছে এই 6 মাস পরে নির্বাচন হলে তারা ক্ষমতা আসবে না, নাকি এমন কোনো গন্ধ আসলে তারা পাচ্ছে যে পরবর্তীতে যত দেরি হবে তাদেরকে সাইডলাইনে ফেলে দেয়া, তাদেরকে মাইনাস করে দেওয়ার কোনো ষড়যন্ত্র হচ্ছে? এই উত্তরটা বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে যে সংকটটা কেন তৈরি হলো এই মুহূর্তে, এই সংকটটা কেন হলো। তার স্পষ্ট 3টা কারণ আছে। প্রথম কারণ বর্তমান সরকারের চূড়ান্ত অদক্ষতা। যারা ক্ষমতায় এখন আছে, যে ক্যাবিনেট, তারা কোনো ক্ষেত্রেই একমাত্র ব্যাংকিং ক্ষেত্র ছাড়া দক্ষতার প্রমাণ রাখতে পারেনি। আজকে ঢাকা তুমি তাকিয়ে দেখো, নগর ভবনে তালা, সচিবালয় তালা ঝোলার কথা বলা হচ্ছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা হরতালে যাচ্ছে, বিএনপি রাস্তায় বসে আছে ইশরাকের নির্বাচনকে বৈধ করবার জন্য।
যে নির্বাচনকে আদালত বৈধ ঘোষণা করেছে, সরকার সেই নির্বাচনকে বৈধ না করার পায়তারা করছে। তার মানে সরকারের ব্যাপারে অনাস্থা জন্মেছে। এটা 1 নম্বর। 2 নম্বর, সামরিক বাহিনীর সঙ্গে বর্তমান সরকারের ব্যবধান। মাথা রাখতে হবে যে এই সামরিক বাহিনী কোন সামরিক বাহিনী? যারা 5 তারিখ থেকে ইউনূস সাহেব ক্ষমতা গ্রহণ করার এই 4 দিন বা 5 দিন দেশকে আগলে রেখেছিল। দেশের সরকার ছিল না, সরকার চালিয়েছেন এই ভদ্রলোক। তিনি ক্ষমতা দখল করতে পারতেন, দখল তিনি করেননি, তাকে ধন্যবাদ দেওয়া উচিত আমাদের। এটা 1। তিনি কি বলেছিলেন যে তিনি চান না ইউনূস সাহেবকে। আমার বুকে পাথর পাথর দিয়ে চাপা দিয়ে, জি। আমি তাকে নিচ্ছি আমি। ফলে ব্যবধানটা আগে তৈরি হয়েছিল। এবং এই সরকার কি করেছেন, সামরিক বাহিনীর সঙ্গে কোন রকম কনসালটেশন ছাড়াই একজন নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, বিদেশের সঙ্গে করিডোর নিয়ে আলোচনা শুরু করেছেন, মংলা আমাদের চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেবার কথা বলে বেসিক ইস্যুগুলিতে সেনাবাহিনীর সঙ্গে কোন রকমের যোগাযোগ হয়নি অভিযোগ করেছেন স্বয়ং ওয়াকার সাহেব। নিরাপত্তার জন্য দায়িত্বে কে? ইউনূস সাহেব তো নিরাপত্তা আমাদের এনশিওর করবেন, কার মাধ্যমে করবেন? এই তো এদের মাধ্যমেই তো, তার সঙ্গে কোনো কথা নেই। তোমাকে কি সিগন্যাল দিচ্ছে এটা? ওয়াকার সাহেব বলছেন আমি তৈরি কথা বলতে, কোঅপারেট করতে, তুমি আমাকে ফোন করছো না। 2 নম্বর। 3 নম্বর, ইভেন বিগার প্রবলেম হচ্ছে বর্তমান সরকার এবং পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে জটিলতা, অস্থিরতা, অনিশ্চয়তা এবং অবিশ্বাস। ইউনূস সরকারের প্রধান দায়িত্ব কি? আমি আগেও বলেছি, আবারও বলি, মিনিমাম সংস্কার। সংস্কার একটা ইভেন্ট নয়, সংস্কার একটা প্রক্রিয়া, প্রসেস। আর প্রসেসটা কি? ইট মাইট টেক 5, 10, 15 ইয়ার্স। ফলে প্রসেস পরিপূর্ণ হবার আগে, কমপ্লিট হবার আগে আমি যাব না। যে কথা আমাদের শফিকুল আলম সাহেব বলেছেন, কার্যত ইনডিরেক্টলি বলেছেন আমাদের প্রেস সেক্রেটারি, সব বিষয়ে ম্যান্ডেট আমাদের আছে, সব ম্যান্ডেট মানে সব বিষয়ে ক্যারিয়ার করার ম্যান্ডেট আমাদের আছে, which is completely false। ফলে আমার সন্দেহ যাচ্ছে তোমার উদ্দেশ্য নিয়ে। তুমি কি আসলে নির্বাচন দিবে, নাকি আসলে ক্ষমতা ধরে রাখবার পায়তারা করছো? কেমন? জি। তুমি যে শুরু করেছিল, তুমি বললে কি উনি পদত্যাগ করবেন না, উনি কথা বলেননি, কিন্তু এটা একটা ফলস, এটা একটা প্রিটেন্স, এটা একটা বাহানা। নাইট সাহেব বলেছেন, উনি কি বলেছেন? ওয়াহিদুল মাহমুদ সাহেব কি বলে মিটিং থেকে এসে, না উনি পদত্যাগ করার কথা বলেননি, উনি উষ্মা প্রকাশ করেছেন। হি ইজ আনহ্যাপি অ্যাবাউট হোয়াট? আমি তো বলছি উনি আনহ্যাপি কি নিয়ে? উনি আনহ্যাপি যে উনি এত ভালো কাজ করছেন, উনি অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন না। আমি তোমাকে জেনে বলছি কথাটা। আমাকে একজন উপদেষ্টা, আমি সরাসরি কোট করে বলছি, উনি অত্যন্ত অসুখী এই ভেবে যে এত ভালো ভালো কাজ করছি আমরা, তার কোনো অ্যাপ্রিসিয়েশন নেই। সোশ্যাল মিডিয়াতে, পত্র পত্রিকায় পলিটিক্যাল পার্টি আমার বিরুদ্ধে চলে গেছে, আমি চলে যাব। এটা পড়েছে নাইট সাহেবের কাছে। নাইট সাহেব কে? নাইট সাহেব কি তার মুখপাত্র? তার মাঝে তিনি কেন বলবেন? তিনি কেন আমাদের সাথে আজ পর্যন্ত সরাসরি জাতীয় ভাষণ দিয়ে বলেননি? তার ব্যাপারে আমাদের অনাস্থা তো বাড়ছে, তো আমাদের অনাস্থা। সত্যি তিনি নির্বাচন দেবেন তো? কই? উনি একবার বলছেন ডিসেম্বর, একবার বলছেন জুন। আমাদের কাছে স্পষ্ট নয়, কেন পথরেখা পাচ্ছি না আমরা তার কাছ থেকে। তিনি কেন স্পষ্ট করে বলছেন না হ্যাঁ আগামী 23শে মার্চ, 7ই জুলাই, 15ই ডিসেম্বর নির্বাচন, উনি কেন বলছেন না কেন? এই প্রবলেম তো আগামীকালই 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যায় একটা ভাষণ দিলে, উনি দিচ্ছেন না কেন? মাথা রাখতে হবে যে দেশটা চালাবে কে? নির্বাচন হয়ে যাওয়ার পরে নতুন দল ক্ষমতায় আসবে। টেক দেম ইনটু কনফিডেন্স, তাদের সঙ্গে আস্থার সুযোগ তৈরি করো। তিনি করেননি। কেন করেননি জানো? প্রধান কারণ, তিনি একজন অনভিজ্ঞ রাজনীতিক। তিনি বিখ্যাত লোক হতে পারেন, শান্তি নোবেল পুরস্কার পেতে পারেন, তিনি পলিটিশিয়ান নন। ফাইনাল কথা বলি, আমি খুবই খুবই আমার বিস্ময়কর লাগছে জিনিসটা, তা হচ্ছে ভারতকে টেনে আনা। আজকে মাহমুদুর রহমান মান্না মিটিং করার পরে কি বলেছেন? ইউনূস সাহেব জানিয়েছেন ভারতীয় আধিপত্যবাদ এর পেছনে কাজ করছে। ভারতের সঙ্গে আমাদের বিবাদ লেগেই আছে, খুব জরুরি ভারতকে আমাদের আস্থার মধ্যে আনা। আমরা ভালো করে জানি হাজার হাজার ট্রাক আটকে আছে সীমান্তে, হাজার হাজার ট্রাক আটকে আছে।
কারণ ভারত তাদের বন্দরের মাধ্যমে এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে। চিটাগং পোর্টে হাজার হাজার কন্টেনার আটকে আছে, জাহাজ ফিরতে পারছে না, কয়েক ডজন জাহাজ মাঝ বন্দরে সমুদ্রে পড়ে আছে, সমাধানের কোনো উদ্যোগ নেই। উনি বলে বসলেন ভারতীয় আধিপত্যবাদ। এবং এগুলো তো খুব জনপ্রিয় শব্দ, বাংলাদেশের রাজনীতির খুব জনপ্রিয় শব্দ। অনভিজ্ঞতার প্রকাশ। কখনো কোনো রাষ্ট্রপ্রধান তার প্রতিবেশী এবং মেজর একটা সুপার পাওয়ার তাকে হেয় করে, সমালোচনা করে, কটাক্ষ করে তিনি কেন বলবেন? বলার লোক তো আরো আছে। এটি আমি মনে করি, এর আগেও তিনি বলেছেন, তার যে মন্তব্য খুবই অপরিপক্ক মন্তব্য। আমরা বঙ্গোপসাগরের গার্ডিয়ান, এখন ভারত কি করছে? রাস্তা দিল বন্ধ করে, তোমাকে যাও বঙ্গোপসাগরে যাও, তুমি বঙ্গোপসাগরের বন্দর তোমার বন্ধ। আমাদের প্রয়োজন হচ্ছে ভারতকে আমাদের কনফিডেন্সে আনা, তাদের সঙ্গে সহযোগিতা করা, এবং তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে, সরকার প্রধান হিসেবে এই জিনিসটা করবেন। তার সঙ্গপঙ্গরা বলুক, দ্যাটস ফাইন। তিনি কেন বলবেন? কারণ একটাই, রাজনীতিক নন তিনি কূটনীতিক নন, অত্যন্ত অদক্ষ একজন সোশ্যাল এন্টারপ্রেনার। ঠিক। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন অনেকগুলো বিষয় হাসান ফেরদৌস তুলে এনেছেন, অর্থাৎ সংকটের জায়গাগুলো। আমরা পদত্যাগের গুজবের পর দেখলাম যে রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত গিয়েছে, যমুনায় গিয়েছে, আলোচনা করেছে, কথা বলেছে, এক টেবিলে বসেছে, আলাদা আলাদা বসেছে, নানা কিছু হয়েছে। কিন্তু এই প্রক্রিয়ায় আপনার কাছে কি মনে হলো সংকটের সুরাহা হয়েছে, নাকি সংকটে আরো নতুন কিছু চ্যালেঞ্জ সামনে চলে এসেছে? নির্বাচনের তারিখ ঘোষণা আছে, বেশ কয়েকজন ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি আছে, নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের দাবি আছে। সেই বিষয়গুলোতে তো স্পষ্ট কোনো বক্তব্য এলো না এই আলোচনা থেকে। আমি একটা ব্যাপারে হাসান ফেরদৌসের সাথে সম্পূর্ণ একমত যে ডক্টর ইউনূস তো কোনো রাজনীতিবিদ নন। তো ইনি রাজনীতি, কূটনীতি, এখানে কিভাবে করে নেগোশিয়েট করতে হয়, কিভাবে করে নিজের কথাটাই আরেকজন মানুষকে দিয়ে বলাতে হয়, এই জিনিসগুলো উনার কোনো পারদর্শিতা নাই। হ্যাঁ, কিন্তু আমার আরেকটা জায়গায় আমি একটু ভিন্ন মত পোষণ করি। আমার কাছে মনে হয় না যে এই 10 মাসে আপনার অন্য যখন কোনো রাজনৈতিক দল থাকে তারা যেভাবে করে রাষ্ট্র পরিচালনা করে, আমি কি বলবো, মানে আমি তাদের সাথে তুলনা করছি, সেই তুলনায় এই অন্তর্বর্তীকালীন সরকার খুব খারাপ করেছে আমার সেটা মনে হয় না। কিন্তু তাদের এই পারদর্শিতা নাই যে তারা এটাকে কিভাবে করে প্রেজেন্ট করবে এবং জনগণের সাথে যে একটা কন্টিনিউয়াস কমিউনিকেশন রাখতে হয়। এবং আরেকটা কথা যে হাসান ফেরদৌস বলেছেন, যেটা একদিন এটা সমাধান হতে পারে। হ্যাঁ, ডক্টর ইউনূস যদি একটা ভাষণ দিয়ে বলেন যে এটাই হচ্ছে আমার নির্বাচন, আমি মে মাসে হবে, জুন মাসে হবে, কিন্তু সেটার সাথে সাথে একটা রূপরেখা আসতে হবে। বলতে হবে যে এই ডিসেম্বরের মধ্যে আমরা সমস্ত ভোটার লিস্ট ফাইনালাইজ করব, অমুক করব, তমুক করব। নির্বাচনে আগে তো অনেক প্রক্রিয়া থাকে, হ্যাঁ, সেগুলো করতে হবে। আরেকটা জিনিস যেটা করতে হবে যে এই পর্যন্ত তারা, মানে আমি তাদেরকে মানে আমি মানি যে তারা অদক্ষ, কিন্তু তাদের উপর আমি সম্পূর্ণ দোষ দিব না। কারণ বাংলাদেশের আপনি যদি প্রশাসনিক ব্যবস্থা, পুরো ইনফ্রাস্ট্রাকচার, এগুলোর কথা চিন্তা করেন, কিন্তু তাদেরকে যেটা বলতে হবে যে, এবং সংস্কার, অবশ্যই সংস্কারটা একটা লং টার্ম একটা প্রসেস, এটা তো অর্জন মানে হবে না, এটা 2 বছর 5 বছর এভাবে করে হবে না। কিন্তু বলতে হবে যে আমরা এই জিনিসগুলো সংস্কার করতে চাই, আমরা শুরু করেছি, আমরা এই পর্যন্ত গেলাম, এই 1 to 5 এ আমরা এই 1 পর্যন্ত, 1.5 পর্যন্ত গেলাম। এরপরে যে নির্বাচিত সরকার আসবে তারা এরপরে এটা কন্টিনিউ করবে, এভাবে করে এটাকে বলতে হবে। কিন্তু আপনি যেটা বলছেন সংকটের কথা, আপাতত যেটা জোর গুজব ছিল যে ডক্টর ইউনূস পদত্যাগ করবেন, তখন কি হবে, সেই গুজবটা সেই জায়গাটা থেকে সরে আসা গেছে। কিন্তু যেই জিনিসটা করতে হবে, অন্যান্য সব রাজনৈতিক দলের সাথে একটা সমঝোতার জায়গায় আসতে হবে, সেটা কিন্তু এখন পর্যন্ত আসেনি। এবং সেটা এত কঠিনও কিন্তু না, কারণ অন্তর্বর্তীকালীন সরকার এক ধরনের ম্যান্ডেট ছিল, যেটাকে আমি পুরোপুরি বৈধ ম্যান্ডেট বলবো না, কিন্তু এটাকে বৈধ করার জন্য তাদের যেটা করতে হতো যে তারা এরকম করে ধরেন প্রতি 3 মাসে একবার সমস্ত রাজনৈতিক দলের সাথে বসে তাদের সমস্ত কার্যক্রম নিয়ে আলোচনা করবে, যাতে একটা সমঝোতার জায়গা আসে। সেই জিনিসটা কিন্তু তারা কখনোই করেনি। সেই জন্য কি হচ্ছে যে প্রতিবার আমরা কোনো প্ল্যাটুতে পৌঁছাতে পারছি না, প্রতিবার একটা জায়গায় গিয়ে একদম মনে হচ্ছে যে এখন সব ভেঙে যাবে,
আবার কোনো মতে জোড়াতালি লাগে, আবার কয়েক মাস চলছে, আবার টিল দ্য নেক্সট ক্রাইসিস। এভাবে করে ক্রাইসিস করা যায় না, এবং এটা যে রাজনীতির এবং প্রশাসনের একটা যে প্রক্রিয়া আছে সেটা ফলো করা হচ্ছে না, এবং সেটা কিন্তু এত কঠিন না, সেটা কিন্তু কমিউনিকেট করে সেটা কিন্তু করা যায়, এবং একটা কন্টিনিউয়াস কমিউনিকেশন রাখতে হবে। এবং ডক্টর ইউনূস যদি মনে করে থাকেন যে তিনি অনেক কিছু অর্জন করেছেন, সেটা আর কি জনগণকে বলতে হবে যে কোন কোন অর্জনগুলো উনি যার পিছনে উনি সময় দিয়েছেন এবং ওনার কাছে মনে হয় দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই কমিউনিকেশনটা হলেই কিন্তু অনেক কিছু ঠিক হয়ে যায়। এবার আরেকটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই রাজনীতি যেহেতু এখন একটা ডিস্টেবিলাইজড অবস্থা, এটা অনেক ধরনের স্টেক হোল্ডার আছে, শুধুমাত্র রাজনৈতিক দলগুলো কিন্তু না, অনেক ধরনের মানুষ আছে বা অনেক ধরনের ঠিক দল ইন্ডিভিজুয়াল তারা আছে, তাদের নিজস্ব আইডিওলজি আছে। তো এখন কে কিভাবে করে প্রভাবিত করছে, কোন কথাটা আসছে, সেগুলো জিনিসও কিন্তু মানে এই যে ভারতের কথা বলছেন, এটা কোথা থেকে আসছে এই প্রভাব, এটা আমরা জানি, কিন্তু ডক্টর ইউনূসকে বুঝতে হবে যে উনি উনি উনার যদি খুব বিশ্বস্ত কেউ থেকে থাকে, তার কথাটাকে এইভাবে করে চ্যানেল করা যাবে না। তার কথাটা যদি উনি যদি বিশ্বাসও করে থাকেন, ওটাকে কিভাবে করে প্রেজেন্ট করতে হবে যাতে ওই কথাটা মানুষ বুঝতে পারে, কিন্তু তারপরও সেটার একটা নেতিবাচক প্রভাব না আসে। কিন্তু উনি এই ব্যাপারে উনি দক্ষ নন। উনার সাথে হয়তো রাজনীতি করে এমন কারো মানে ভালো আতার দরকার, যে ভালো পরামর্শ দিতে পারে। কারণ এই পর্যন্ত আমি দেখছি যে তাদের যে অর্জনটুকু, যে অল্প কিছু অর্জন হয়েছে, সেটাও তারা নিজেরা ভালো মতো প্রেজেন্ট করতে পারছে। কিন্তু ওনাকে তো বলা হয় খুব ভালো একজন পিআর করতে জানেন, উনি ইন্টারন্যাশনালি খুব ভালো পাবলিক রিলেশন করেন, এটি সবাই বলতো এতদিন। আপনার কাছে মনে হচ্ছে যে ওনার এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে তিনি ভালো পিআর করতে পারছেন না? বিজনেসের পিআর আর রাজনীতির পিআর এক জিনিস না। রাজনীতিতে এরকম না যে আমি এইটা অ্যাচিভ করলাম সাথে সাথে সেটা আমি সব জায়গায় বলে সেটা ক্রেডিট পেলাম। আমি যেটা অ্যাচিভ করলাম সেটা অনেক বেশি সংখ্যক জনগণকে সেটা গ্রহণ করতে হবে, তখনই সেটা বৈধতা পাবে। এটা আরেকটা স্টেপ আছে। বিজনেস আর পলিটিক্স তো এক জিনিস না। এবং আমি আরেকটা জাস্ট বলি যে এই যে যখন আমেরিকায় এই যে যখন এলন মাস্ক এসে অনেক ধরনের কথা বলেছিল, হ্যাঁ, সেগুলো কিন্তু এক নম্বর কথা তার যে উদ্দেশ্য ছিল সেগুলো অনেক কিছু, অনেক ক্রিটিসিজম আছে, কিন্তু জাস্ট আমরা যদি জাস্ট এভাবে করে ধরি যে তার আসলেই তার সৎ উদ্দেশ্য ছিল, হ্যাঁ, সে একটা বিজনেস থেকে এসে একটা এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে যেভাবে করে কাজ করতে চেয়েছে, গভর্নমেন্টে এসে কিন্তু সম্পূর্ণভাবে ফেল, এবং এখন কিন্তু সে ফিরে যাচ্ছে এবং সে অনেকটা পরাজয় মেনেই ফিরে যাচ্ছে। তো রাজনীতি এবং আপনার ব্যবসা এক জিনিস নয়, এক জিনিস নয়। হাসান ফারদৌস ভাই, যেটি প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন বলছিলেন যে কমিউনিকেশন গ্যাপের একটি বিষয় তিনি বলছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের জায়গাটাতে ডক্টর ইউনূসের হয়তো কিছুটা ঘাটতি ছিল, এটি তিনি মনে করছেন। আপনার কাছে প্রশ্নটি হলো, যে সংকটগুলো থেকে এই পদত্যাগ, এই বৈঠক, নানা বিষয় আলোচনা হয়েছে, সেই সংকটগুলোর মূল জায়গায় কি সমাধান হয়েছে, নাকি আসলে সংকটগুলো বাড়তি চাপ হয়ে সামনের দিকে আরো দেখা দেবে? না, আমি তোমাকে কোট করে বলছি, একজন উপদেষ্টার কাছ থেকে আমি শুনেছি, তিনি বলেছেন, we have reached a point of no return. We have reached a point of no return. তার মানে সকল পক্ষই যার যার অবস্থায় অনড়, হ্যাঁ, সকল পক্ষই ঠায় বসে আছেন। একটু আমি ব্যাখ্যা করে বুঝে বলি। মেহনাজ আপা একটা বলা শুরু করেছিলেন, ডক্টর ইউনূস জিম্মি হয়ে পড়েছেন। কারণ জানো, এনসিপির সাথে তিনি এনসিপি কে নিজের দল মনে করেন এবং তার ডিফেন্ডারও মনে করেন। এনসিপির মূল লক্ষ্যটা কি? যতদিন পারা যায় নির্বাচন বিলম্বিত করা। নির্বাচন বিলম্বিত হলে তার পক্ষে সংসার গুছিয়ে নেওয়া সম্ভবপর হয়। আর 2 নম্বর, ক্ষমতা ভোগ করা যায়। আমরা ইতিমধ্যে দেখেছি যারা ক্ষমতায় আছে তারা কি পরিমাণে অর্থ বানিয়েছে এবং কিরকম দুর্নীতির সাথে যুক্ত হয়েছে। যেমন আসিফ সাহেবের পিএস 100 কোটি টাকার মালিক হয়েছেন বলে, ব্যবসা করেছেন বলে শোনা যায়। আজকে আমি জেনেছি এই কাজটা করা হয়েছে উদ্দেশ্যমূলক ভাবে, এনসিপির জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে। আমি এও শুনেছি যে আসিফ সাহেবকে এই বিশেষ দপ্তরটা দেওয়া হয়েছে এই জন্য যে এই দপ্তর থেকে পয়সা সংগ্রহ করা খুব সহজ। ফলে ব্যাপারটা গোড়া থেকেই খুব নোংরা হয়ে আছে। এই লক্ষ্যটা, যাকে নিয়ে আমি তোমার প্রোগ্রামে বলেছি, অনেক আশার কথা বলেছি, আমি ভেবেছি হ্যাঁ এরা নতুন বাংলাদেশ তৈরি করবে। না,
নতুন বাংলাদেশ তৈরি করার লোকেরা নয়। স্বপ্ন ছিল যে এই মুহূর্তে ক্ষমতায় তারা পৌঁছেতে, তারা হয়ে গেছে অন্য দলের মতোই লোভী এবং হিংসুক হয়ে গেছে। এখন তোমার প্রশ্ন, বেরোবো কি করে, বেরোবো কি করে? না, সমাধান তো হয়নি, এখন বেরোবো কি করে? আমি একটু আগে বলেছি বেরোনোর পথটা খুব সোজা, খুব সহজ, এবং এর সূত্রটা একমাত্র ডক্টর ইউনূসের হাতে। তোমার নয়, আমার নয়, তারেক জিয়ার হাতে নয়, কারো হাতে নয়, ইউনূসের। ডক্টর অধ্যাপক ইউনূসকে বলতে হবে যে হ্যাঁ, আমি এই সময়ের মধ্যে নির্বাচন দেব। যেই মুহূর্তে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, বাংলাদেশের রাজনীতি চরিত্র সম্পূর্ণ বদলে যাবে। তিনি তো বলেছেন 30 জুনের কথা বলেছেন, 30 জুনের পরে থাকবেন না। এটা তো আজকে কি বলেছে এনসিপি ঘর থেকে ফিরে এসে, যে সমস্ত আগে নির্বাচন বাতিল করতে হবে, স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। নতুন একটা শর্ত জুড়ে দিচ্ছি আমরা। শর্ত জুড়ে দেওয়ার অর্থই হচ্ছে যে জুনের মধ্যে পূর্ণাঙ্গ নির্বাচন করা সম্ভবপর হবে না। তার পথগুলি তৈরি করে দিচ্ছি আমি, অবস্টাকেলগুলি তৈরি করছি আমি বলছি সিম্পল জিনিস একটা। অধ্যাপক ইউনূস যেটা বললেন মেনাজ আপা, টেলিভিশনের পর্দায় যে বলবেন যে এই হচ্ছে রোডম্যাপ, ইলেকশনের রোডম্যাপ। নির্বাচন হবে 7 তারিখে, তফসিল ঘোষণা করা হবে 3 তারিখে, ফলাফল ঘোষণা করা হবে 10 তারিখে, ইত্যাদি ইত্যাদি, যা যা নিয়ম আছে। প্রবলেমটা কোথায়? এটা করার পরে তখন সন্দেহ থাকে না। আমরা সন্দেহ করছি কেন? আসলে আপনার অভিনন্দী কি? আপনি কালকে যে বলেন টেলিভিশনে যে না ভাই আমি বলছি তো নির্বাচন হবে 21 জানুয়ারি, ফিনিশ, দ্য জব ইজ ডান। তা তো আপনি করছেন না, কেন করছেন না? দ্যাটস দ্য কোয়েশ্চেন। সে কারণে সন্দেহ জাগতে থাকেনি এত আমাদের। জি, ছোট্ট করে আপনার কাছে জানি, সেটা হলো আপনি বিশ্বাস করেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চান যে কোনো একটা তারিখে এখনই নির্বাচন করা সম্ভব, তাহলে বাংলাদেশ সেটার জন্য প্রস্তুত, কিংবা আইন শৃঙ্খলা বাহিনী, ইলেকশন কমিশন সব প্রস্তুতি আছে? হাসান ফেরদৌস? না, এই মুহূর্তে প্রস্তুতি নেই। এখন চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যে আছি আমরা, চূড়ান্ত বিশৃঙ্খলা। সকল পক্ষ দায় আমার দাবি এটা, তোমার দাবি এটা, এবং সবাই তো ভোট কেন্দ্র দখলে নেমে যাবেন। মানে কালকে যদি নির্বাচন হয় সবাই ভোট কেন্দ্র দখলে নেমে যাবেন। মাথা রাখতে হবে যে নির্বাচনটা আমাদের কমন দাবি, এবং সুষ্ঠু নির্বাচনটা আমাদের কমন দাবি। শুধু নির্বাচন তো নয়, আমরা কি চাই? একটা সুন্দর সফল নির্বাচন। উনি বারবার বলেছেন, অন্যান্য দলও বলেছে, সুন্দর সফল নির্বাচন। এর জন্য যা যা করা দরকার, এর আগে দেখেছেন আমরা 3 মাসের মধ্যে কেয়ারটেকার গভর্নমেন্ট আমাদের নির্বাচন দিয়েছে। 3 মাসের মধ্যে আমাদের প্রথম নির্বাচন 91-এ কেমন ছিল? পারফেক্ট নির্বাচন ইন 3 months। উই ক্যান ডু ইট ইফ উই ওয়ান্ট ইট। এবং এটা কি খুব গুরুত্বপূর্ণ নয় যে এই নির্বাচনের 5 বছর পরে যে আরেকটা নির্বাচন হবে তার গ্যারান্টি নিয়ে এই নির্বাচনটা দেওয়া উচিত? কারণ আমরা তো দেখেছি 5 বছর পর নির্বাচন অনেকে 6টা কমিশন করেছি আমরা, একটা চার্টার করার ঘোষণা করেছি, তার তো কোনো প্রগ্রেস নেই। সেসবের তো কোনো একটারও প্রগ্রেস নেই। চার্টার তো কবে ঘোষণা করার কথা? কয়টা আলোচনা হয়েছে? কি এগ্রিমেন্ট হয়েছে? কতটা ট্রান্সপারেন্সি তোমাদের আলোচনার ব্যাপারে? কোনো উত্তর নেই তো, সবই ধোঁয়াশে। উল্টো তারা বলছেন সব বিষয়ে আমাদের ম্যান্ডেট আছে, দাবি করে বেড়াচ্ছেন না। ফলে এই সমস্ত কারণে সন্দেহটা যাচ্ছে। বা আমি যেটা বললাম, যদি সমস্ত রাজনৈতিক দল সম্মত হয় নির্বাচনের ব্যাপারে, নির্বাচনের বেসিক সংস্কারের ব্যাপারে, মাথা রাখতে হবে সবার সঙ্গে নিয়ে করতে হবে। সবাইকে নিয়ে করছি আমরা। এবং যেই মুহূর্তে আমাকে বলা হবে যে অমুক তারিখ নির্বাচন হবে, এই যে টেনশনটা আছে চলে যাবে। থিংস উইল গেট মাচ বেটার। জি, ডক্টর মহিনাজ মোহন, আপনার কাছে একটি বিষয় জানতে চাই। সেনাপ্রধান তার বক্তব্যে অনেকগুলো বিষয় বলেছেন যেগুলো আসলে প্রকাশযোগ্য, সেগুলো প্রকাশ হয়েছে। কেউ কেউ বলছিলেন যে একেবারে ভিতরকার সোর্সগুলো বলছিল। তিনি তার বক্তব্যে এমন কথা বলেছেন যে বিদেশ থেকে এসে কেউ একজন ফর্মুলা দিয়ে আবার বিদেশ চলে যাবে, সেসব কথা শোনার কোনো দরকার নেই। অর্থাৎ আমরা যদি মনে করি যাদেরকে নিয়ে আলোচনা করা হচ্ছে, বিশেষ করে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, আরো বেশ কয়েকজন আছেন, লুৎফে হাবিব, কিংবা অন্য যারা আছেন, বিশেষ করে ইউনূস সরকারে কিংবা অন্তর্বর্তীকালীন সরকারে প্রচুর বিদেশি, অর্থাৎ যারা বাংলাদেশে স্থায়ীভাবে থাকেন না কিংবা থাকতেন না, তাদের প্রচুর ফর্মুলা দেখা যাচ্ছে। এটা কি কোনো বাংলাদেশের জনগণের মূল যে আকাঙ্ক্ষার জায়গাটা, তাদের এটা বুঝতে কোথাও কোনো সমস্যা হচ্ছে বলে কি আপনার কাছে মনে হয়?
হ্যাঁ, এই এই প্রসঙ্গটার মধ্যে অনেক ধরনের জিনিস আছে। ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসলেন, উনি যাদের সাথে উনি পরিচিত, যাদের কাজের সাথে উনি পরিচিত, তাদেরকেই এনে উনি বিভিন্ন ধরনের কাজ, উপদেষ্টা এই সমস্ত জায়গায় উনি স্থাপন করেছেন। এটা কিন্তু উনি নিজেও বলেছেন, হ্যাঁ? যে যাকে আমি চিনতাম, আমার সময় নাই, আমি এভাবে করে করেছি। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বাংলাদেশে যারাই আপনার একদম ধরেন কি বলবো, মানে অনেক স্কিলড মানুষ, সেটা ব্যুরোক্র্যাট হোক, টেকনোক্র্যাট হোক, যেই হোক, তারা সবসময় কোনো না কোনো দলের সাথে, বিশেষ করে লাস্ট 15 বছরে হয় আওয়ামী লীগের সাথে বা আওয়ামী লীগের বিরুদ্ধে, এরকম একটা জায়গায় ছিল। কাজে এই এই কারণে উনি হয়তো এমন ধরনের মানুষকে নিতে চেয়েছেন যাদের এই পলিটিক্যাল ট্যাগ গুলো নাই। এখন এখানে অনেক ধরনের মানুষ এসছে যারা হয়তো বাইরে থাকে, তারা হয়তো আপনার মানে উনারা যেভাবে করে বাংলাদেশ নিয়ে চিন্তা করছেন আর বাংলাদেশের বাস্তবতার মধ্যে একটা ফারাক থাকতে পারে, কিন্তু সেখানেও খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটা কমিউনিকেশন। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে ডক্টর আলী ইলিয়াসকে চিনি, তো আমি দেখছিলাম যে উনি বারবার বলছেন যে কিভাবে করে বিভিন্ন মানুষের মত সংগ্রহ করা হচ্ছে সংবিধানের ব্যাপারে, কিন্তু তারপরও এই জিনিসগুলোর একটা, যেটা হাসান ফেরদৌস বলছেন, ট্রান্সপারেন্সিটা খুব ইম্পর্টেন্ট, এবং গভর্নমেন্টের ট্রান্সপারেন্সিটা হয় প্রসেসের সময়। হ্যাঁ, বিজনেসে যেমন মানুষ ওয়েট করে পুরো একটা প্রোডাক্ট তৈরি করবে, তার একটা প্রজেক্ট, তারপরে সে সবাইকে দেখিয়ে তাকলা দিয়ে দিবে, কিন্তু গভর্নমেন্টের জিনিসটা এরকম না। গভর্নমেন্টের প্রতিটা প্রসেসের একদম স্টেপ A to Z পর্যন্ত আপনাকে ট্রান্সপারেন্ট থাকতে হবে। তো এই জিনিসটা আমি দেখছি যে যারা বাইরে থেকেও গেছে, তারাও এই যে কমিউনিকেশন এবং ট্রান্সপারেন্সি, এটা ওরা এভাবে করে মেনটেন করেনি। সেটার কারণে আপনার অনেক ধরনের সংশয়, অনেক ধরনের অবিশ্বাস এগুলো জন্মেছে। কিন্তু এখন আমাদের এই এই যুগে ট্রান্সপারেন্ট হওয়া এত কঠিন কিন্তু কিছু না। হ্যাঁ, এটা কিন্তু খুব সহজেই করা যেত, এবং এইটার মাধ্যমে আপনার এই সমস্ত সংকট এড়ানো যেত। কিন্তু যে কারণে করতে চায় না, কারণ তারা কোনো জায়গায় এমন ভাবে কমিট করতে চায় না, এমন একটা কথা বলতে চায় না যেটা পরে গিয়ে তাদেরকে আবার ধরা হবে, অ্যাকাউন্টেবল করা হবে, সেটার কারণে হয়তো তারা করছে না। হ্যাঁ, কিন্তু এখন আবারও যেই ধরনের মানুষদেরকে, যারা বিদেশ থেকে গেছে, যাদেরকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে, এখন প্রতিটা জায়গায় আমি দেখছি, আমি একটুখানি দেখার চেষ্টা করেছি যে কে এসছে, কারা কি, কিন্তু কোন জায়গায় আমি কোন একটা অবজেক্টিভ একটা অ্যানালিসিস পাচ্ছি না। যেখানে যে একটা জিনিস একজনকে নিয়ে বলছে, আবার তাকে ধরেন আমি যখন দেখার চেষ্টা করছি, দেখছি তার একটা স্টেক আছে। তো এইসব কারণে আপনার এসব মূল্যায়ন করা খুবই কঠিন। হাসান ফেরদৌস ভাই, একেবারে স্পেসিফিক আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে এই সংকটটা যেটি নিয়ে চলতি সপ্তাহে এত তৎপরতা আমরা দেখলাম, বিএনপি নির্বাচনের দাবিটা কিন্তু নতুন করে জানায়নি, কিন্তু নতুন করে যেটি ঘটেছে সেটি হলো সেনাপ্রধান বক্তব্য রেখেছেন, এবং অনেকে বলছিলেন যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের স্পষ্টত দূরত্ব তৈরি হয়েছে, তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে সেনাপ্রধানকে, জেনারেল কামরুলকে আনার কথা বলা হচ্ছিল বিভিন্ন জায়গা থেকে, সেনাবাহিনীর ভিতরে ব্যাপক নড়াচড়া হয়েছে বলেও ভিতরকার খবর। কিন্তু মূল যে জায়গাটা, অনেকে বলছেন ডক্টর ইউনূসের সঙ্গে কিন্তু সেনাপ্রধানের দ্বন্দ্ব নয়, দ্বন্দ্ব নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে, অর্থাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে, এবং বিএনপিও তাকে সরিয়ে দেওয়ার কথা বলছে। আপনার কাছে কি মনে হয় যে সেনাপ্রধানের বক্তব্যই এই সংকট কিংবা চলতি সপ্তাহে যে তৎপরতা হয়েছে সংকট সমাধানের জন্য, সেটার পিছনে মূল প্রভাবক হিসেবে কাজ করেছে? আমি বলেছি তিনটা কারণ বলেছি আমি। একটা বড় কারণ সেনাপ্রধানের সঙ্গে বর্তমান সরকারের দূরত্ব। মানে সেটা কি ডক্টর ইউনূসের দূরত্ব না খলিলুর রহমানের দূরত্ব? না, খলিলুর রহমান একটা উপলক্ষ হতে পারে। ওকে, মূল দূরত্ব মাথা রাখতে হবে যে ফ্রম ডে ওয়ান ডক্টর ইউনূস জানেন যে এই লোকটি আমাকে বিশ্বাস করে না, ফলে তাকে তিনি কনফিডেন্স আনতে পারেন না। তিনি জানেন কি এই লোকটি শেখ হাসিনার আত্মীয়, এবং প্রবাবলি তার সঙ্গে ভারতীয় গোয়েন্দা বাহিনীর যোগাযোগ আছে। ডোভাল সাহেব দিল্লি থেকে বলেছেন কি তার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। ডোভাল সাহেব বলেছেন, ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন যে সেনাবাহিনীর সঙ্গে আমার চমৎকার সম্পর্ক আছে। এবং ভারতও বারবার করে সংবাদ সম্মেলনে দ্রুত নির্বাচনই চায়, যেটি সেনাপ্রধানও চায়, অনেকে এইসব হিসাবে মিলাচ্ছেন। আবার বলো। ভারতও বারবার সংবাদ সম্মেলনে বলছে দ্রুত বাংলাদেশে একটা নির্বাচন চাই। মানে তার কথার মধ্যে ভারতের কথা অনেক কিছু পাই আমরা, যেমন আওয়ামী লীগকে আনতে হবে। ইনক্লুসিভ ইলেকশন মানে হচ্ছে আওয়ামী লীগকে আনা। আমরা জানি এই ছাত্রদের নেতার কাছ থেকে যে তিনি বলেছেন যে একটা রিফাইন্ড বা রিফর্ম আওয়ামী লীগ দরকার।
মানে ভারতের কথাগুলি তার মুখ থেকে আমরা পেয়েছি, হুম হুম কিন্তু সংকটটা অন্যত্র। আমি তো একটু আগে বুঝিয়ে বললাম যে সরকার প্রধান সেনাবাহিনীর প্রধানকে আস্থায় আনতে পারেননি, এবং এই আস্থা না থাকলে সংকট হবেই, সংকট হবেই। এক, দুই, কতগুলি বড় বড় ঘটনা ঘটেছে, যেমন ডক্টর খলিলুর রহমানের অ্যাপয়েন্টমেন্ট। ডক্টর খলিল আমার সহপাঠী, আমার স্কুল থেকে একসাথে পড়াশোনা করেছি আমরা, জাতিসংঘে একসাথে কাজ করেছি আমরা, খুব ভালো করে তাকে আমি চিনি, যোগ্য লোক, দক্ষ লোক সে। কিন্তু তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিরাপত্তা উপদেষ্টা কার সাথে কাজ করবে? সে সেনাবাহিনীর সঙ্গে সেনাবাহিনীর সাথে কাজ করবে, অথচ সেনাবাহিনীর সঙ্গে কোনো কথাই হয়নি এই নিয়ে। এটা কেমন করে হয়? যার কাজের ফলাফল নির্ভর করবে সেনাবাহিনীর সমর্থনের উপরে, তার সাথে তুমি কথা বলবে না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে? এক। দু নম্বর, কয়েকটি এক্সটার্নাল ইস্যু এসছে, যেমন করিডোর। আমি করিডোর নিয়ে ব্যাখ্যা করে আগে বুঝিয়ে বলি, আর আগে হুম হুম দরকার আবার বুঝিয়ে বলবো আমি, যেটা ভিন্ন কথা। কিন্তু সেনাবাহিনী মনে করছে যে এই ফ্যাক্টরটা আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, অথচ আমার সাথে কনসাল্ট করা হচ্ছে না, আমার সঙ্গে কথা বলা হচ্ছে না। ফাইন, আমার দায়িত্বটাকে বুঝিয়ে বলো, আমি পারবো কিনা আমার সাথে। নো কমিউনিকেশন। সমস্যা হচ্ছে এইখানে, কারণ এই দুইজন একে অপরকে বিশ্বাস করে না। বিশেষ করে ইউনূস সাহেব বিশ্বাস করে না, একইভাবে ওয়াকার সাহেব তো বলেই দিয়েছেন। এই হলো সমস্যা। এই সমস্যা সমাধানের পথ একটাই, আর তা হচ্ছে ইউনূস সাহেবকে কথা বলতে হবে। কারণ ওয়াকার সাহেব বলে দিয়েছেন, ওয়াকার সাহেবের বলার অধিকার নেই, আমি আগে বলি আবার বলি, ওয়াকার সাহেব একটা অসরকারি কাজ করেছেন, তিনি একটা ডিফ্যাক্টো কু করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন নির্বাচন হতে হবে 6 ডিসেম্বরের মধ্যে, এই কথা বলার অধিকার তার নেই। তিনি নির্বাচনী তারিখ দেবার কোনো অধিকার তার নেই, এরকম দিবে পলিটিক্যাল গভর্নমেন্ট বা গভর্নমেন্ট দেবে, তিনি বলেছেন। তার মানে তিনি একটা লিটারালি একটা ডিফ্যাক্টো কু করে ফেলেছেন। যদি নির্বাচন না হয়, তার মানে আই হ্যাভ এভরি রাইট, তিনি বলবেন, টু টেক অ্যাকশন। আমি সেনাবাহিনীর প্রধান হিসেবে ব্যবস্থা গ্রহণ করতে পারি, কারণ আমার কমিটমেন্ট দেশের মানুষের কাছে। হুম হুম ভুলে যেও না যে হুম তার কারণেই কিন্তু ক্ষমতায় এসেছে ইউনূস সাহেব। ডোন্ট ফরগেট, বড় একটা ক্রাইসিস আমরা অ্যাভয়েড করেছি ওয়াকারুজ্জামান সাহেবের ব্যক্তিগত কারণে, রাইট? সেক্ষেত্রে উনি বলতে পারেন যে আমার একটা কমিটমেন্ট আছে দেশের কাছে। কমিটমেন্টটা কি? একটা সুন্দর নির্বাচন হবে 18 মাসের মধ্যে, বলেছেন তিনি। তো সেই ইস্যুটাকে নিয়ে কেন আমাদের পজিটিভ গভর্নমেন্ট কথা বলবে না? আমাদের একমাত্র স্টেবল ইনস্টিটিউশন তার সাথে কথা বলবে না। সব দেশেরই, আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির প্রধান স্টেবল ইনস্টিটিউশন অনেক আছে প্রতিষ্ঠান, কিন্তু স্টেবল ইনস্টিটিউশন পাকিস্তান মনে করা যায়, সবকিছু আনস্টেবল, কিন্তু একটা জায়গায় ব্যবস্থা স্টেবল আছে, সেনাবাহিনী। আমাদেরও তাই। তার সাথে আমি কেন কথা বলবো না? তার সঙ্গে কেন দূরত্ব হবে? কেন তাকে সেনাবাহিনীর প্রধানকে ভাষণ দিয়ে বলতে হবে যে আমার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে? এই অপরাধ তো ওয়াকারুজ্জামানের নয়, অপরাধ আমি মনে করি পলিটিক্যাল লিডারশিপের। ইউনূস সাহেব কথা না বলুন, অন্য লোক তো আরো আছে কথা বলবার, কথা কেন বলা হবে না? কেন যোগাযোগ হবে না? বলে ইস্যুগুলি সিরিয়াস ইস্যু, করিডোর ইস্যু একটা, ইটস এ মেজর ইস্যু, ইটস এ সিগনিফিকেন্ট ইস্যু। জাতিসংঘ ইনভলভ, এখানে আমেরিকা ইনভলভ, প্রবাবলি চায়নাও ইনভলভ, কারণ রাখাইন স্টেট বেসিক্যালি চায়নাকে ঘিরে সমস্যা সেখানে। কেমন? ফলে আমি অন্তপক্ষে সকল সমস্যার উৎস দেখি আমি বর্তমান সরকারের ভিতরে, এবং যদি সমাধান খুঁজতে হয় সরকারকেই করতে হবে। তাকে খুঁজতে হবে। সরকারকে করতে হবে। আমি ছোট্ট করে ম্যানেজমেন্ট আপনার কাছে জানবো যে সরকার অবশ্যই একটা অংশ, অনেক বড় একটা দায়িত্বে আছে বলা যেতে পারে, কিন্তু বাংলাদেশে যদি সক্রিয় রাজনৈতিক দল এখন দেখা হয় সেটা তো বিএনপি তারেক রহমানের কথাগুলো আমরা অনেক ম্যাচুরিটি পাই, কিন্তু বিএনপির এই সংকট থেকে, অর্থাৎ বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী বিশ্বাস করে দেশে যদি একটি নির্বাচন হয়, ভোট দেওয়ার সুযোগ থাকে, তারাই আগামী দিনে ক্ষমতায় যাচ্ছে, প্রত্যেকটা নেতাকর্মী বিশ্বাস করে। বিএনপির কি কিছু করণীয় আছে কিনা? অর্থাৎ বিএনপি আরেকটু ধৈর্য ধরা, আরেকটু সহনশীল হওয়া, কিংবা বিএনপি মনে করা যে এই সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করে আমরা কেন একটা ভালো দেশের দিকে আমরা যাব না? বিএনপির উচিত যে তারা যখন ক্ষমতায় ছিল, যে সমস্ত ভুল করেছিল সেখান থেকে শেখা। তাদের, আমার কাছে মনে হয় তাদের ধৈর্য রাখা উচিত, এবং তারা যে চাপটা প্রয়োগ করছে, এভাবে করে থ্রেট করে রাস্তায় নামার চাপ না, তারা আপনার ইউনূস সরকারের সাথে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা ভালো সম্পর্ক রেখে এই পরামর্শগুলো দেওয়া যে তারা কি জিনিসটা চাচ্ছে। তারা ডিসেম্বরে নির্বাচন না বলে, তারা যদি বলে যে ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচনের রূপরেখা চাই,
আমরা এই জিনিস এই সময়ের মধ্যে দেখতে চাই, আমার কাছে মনে হয় সেটা বেশি কার্যকরী হবে। কিন্তু আমাদের দেশের আমার কাছে মনে হয় যেটা মূল সমস্যা, আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি সেটা অ্যাকচুয়ালি একদমই একটা অসহিষ্ণু সংস্কৃতি, এবং সবাই ক্ষমতায় যাওয়ার জন্য তৎপর থাকে, কারণ সবাই খালি মনে করে যে যখন ক্ষমতায় যাবে ওই সময়টুকুতে তারা কিভাবে কি করবে। তারা এমন ভাবে তাদের কি বলবো, মানে তাদের কোনো গ্রহণযোগ্যতা তৈরি করে না যাতে তারা বারবার ক্ষমতায় আসতে পারে। এই জিনিসটা যদি হতো তাহলে আমরা আজকে এই আলোচনারই দরকার হতো না। কিন্তু এখন মানে দেখা যাক, এখন আমাদের যেটা হচ্ছে যে প্রত্যেকটা সময় আমরা আর কি একটা ক্রাইসিস আসছে আমরা রিয়াক্ট করছি, কিন্তু আমাদের এই যে যদি ধরেন জুনে একটা নির্বাচন হলো, বেস্ট কেস সিনারিও একটা নির্বাচন হলো এবং একটা সরকার আসলো, হ্যাঁ, কিন্তু তার মধ্যেও এই সামনের আপনার এক বছর বা এক বছর থেকে একটু বেশি সময় যেভাবে করে যাবে সেটা হচ্ছে বারবার এরকম ক্রাইসিস আসবে, তারপর একটা কোনোভাবে একটা জায়গায় যাওয়া যাবে যাতে ওই ক্রাইসিস থেকে সব ভেঙে না পড়ে। কিন্তু একটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই এই আগামী এক বছর চালানো যাতে একটা সুন্দর নির্বাচন হয়, আমার কাছে মনে হয় সেটা হবে। জি, হাসান ফাদিল। মানে এই যে অস্থিতিশীলতা এটা কন্টিনিউ করবে নির্বাচন মানে না হওয়া পর্যন্ত। জি, হাসান ফেরদৌস ভাই, এই প্রশ্নটি আপনার কাছে করতে চাই, সেটা হলো বিএনপি সরকারকে বিশ্বাস করছে না, সরকার বিএনপিকে আস্থে আনতে পারছে না, কিন্তু একটা নির্বাচন হয়ে গেল। বাংলাদেশের রাজনৈতিক যে অস্থিতিশীলতা, অবিশ্বাস, এনসিপি, জামাত, বিএনপি তাদের মধ্যে নির্বাচন হওয়ার পরে কি রাজনৈতিক স্থিতিশীলতা আসবে বলে আপনার কাছে মনে হয়, নাকি এই প্রত্যেক দিনে আবারও সেই রাস্তাঘাটে অবরোধ, বিভিন্ন জায়গায় মানুষজন জমায়েত হয়ে বিভিন্ন দাবি দাওয়া জানানো সেগুলো চলতেই থাকবে? প্রথমত আমাদের অনেক চাওয়া পাওয়া আছে, এই চাওয়া পাওয়া এই সরকারের কাছে, পরের সরকারের কাছেও থাকবে। অসংখ্য লোকের চাকরি গেছে, সেনাবাহিনীর কয়েকটা লোকের চাকরি গেছে। নির্বাচন হলো, নতুন সরকার আসলো, তারা ডিমান্ড করবে না? প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন আটকে আছে, নির্বাচন হলো, বিএনপি ক্ষমতায় আসলো, ওরা বলবে না ভাই আমাকে চাকরি দাও, আমার টাকা পয়সা দাও, আমার বেতন ফিরিয়ে দাও? অফকোর্স প্রবলেম হবেই। সুবিধা হচ্ছে যে নির্বাচন হয়ে গেলে, নতুন সরকার আসলে সেই সরকারের পক্ষে তার লেজিটিমেসি অনেক বেশি, তার বৈধতা অনেক বেশি, ফলে সে অনেক সহজে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। এই সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই তো নেই, সেজন্যই প্রয়োজন একটা সরকার যার লেজিটিমেসি আছে, যার বৈধতা আছে, সেজন্যই প্রয়োজন নির্বাচন। তুমি আগের প্রশ্ন করেছো বিএনপির দায়িত্বটা কি? দু রকমের দায়িত্ব। বিএনপি এখন যেটা করছে এটা হচ্ছে একটা ট্যাকটিক, তার কৌশল। কি কৌশল? চাপ প্রয়োগ করে নিশ্চিত করা নির্বাচন ডিসেম্বরই হোক আর জুন হোক। অনেকে জুনের কথাই বলেছে, এখন তারা ডিসেম্বর বলছে বটে, মূলত একটা রাজনৈতিক কৌশল হিসেবে। কৌশল হিসেবে তার বড় দায়িত্ব হচ্ছে বিএনপি সম্বন্ধে আমাদের আস্থা কিন্তু আরো কম। বিএনপি অত্যন্ত দুর্নীতিবাজ দল হিসেবে প্রমাণিত হয়ে গেছে ইতিমধ্যে। লোকাল লেভেলে যে সমস্ত কাণ্ড কারখানা আওয়ামী লীগ করেছে তার চেয়ে 5 গুণ বেশি করা শুরু করেছে বিএনপি। চর দখল করা, বাজার দখল করা, টিভি স্টেশন দখল করা, ব্যাংক দখল করা, সেই একই কাজ তারা করছে। প্রথম কাজ হবে বিএনপির, ইনফ্যাক্ট আজ এই মুহূর্তের কাজ হবে তারেক রহমান সাহেবের ফিরে আসা। সামবডি মাস্ট টেক ওভার, কাউকে না কাউকে বৈঠা তার নিতে হবে। বৈঠা নেওয়ার লোক তো নেই এই দলের, এই দল তো বৈঠাই না একটা দল। ফিরে আসতে হবে, তাকে ফেস করতে হবে। তিনি নেতা হতে চান, তিনি রাষ্ট্রপ্রধান হতে, সরকার প্রধান হতে চান, বসে থাকবেন লন্ডনে আরাম কমফি চেয়ারে, তা তো হয় না। হি মাস্ট কাম ব্যাক এন্ড হি মাস্ট অ্যাসার্ট কন্ট্রোল, তাকে নিয়ন্ত্রণ অর্জন করতে হবে। 1 2 নম্বর, দলের মধ্যে যে সংস্কার তার কথা তো কেউ বলছে না, সবাই বড় বড় সংস্কার, দেশের সংস্কার, হোয়াট এভার পলিটিক্যাল পার্টির ভেতরে সংস্কার, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এরাই তো ক্ষমতা যাবে, তুমি যেটা বললে এক্স্যাক্টলি সেই ঘটনাই ঘটবে। তার তো কোনো, যদি আমরা সমস্ত সংস্কার করেও ফেলি আমরা, তারপরেও এই লোকগুলি ক্ষমতা যাবে এবং এই লোকগুলি দুর্নীতি করতে পারবে। সেই জন্য খুব বেশি প্রয়োজন দলের ভেতরে সংস্কার। শেষ কথা বলি আমি, তবে বাংলাদেশে একটা গুণগত পরিবর্তন হয়েছে। বা আজকের বাংলাদেশ আগের বাংলাদেশ নয়। আজকের বাংলাদেশে তারুণ্য ক্ষমতার কেন্দ্রে চলে এসছে এবং তারা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো প্রশ্নে তোমাকে অস্থিতিশীল করে ফেলতে পারে। ফলে তোমার জন্য খুব প্রয়োজন হবে তাদেরকে কনফিডেন্স এনে তাদের যে ভাবনাগুলি আছে, তাদের যে বিশ্বাসগুলি, তাদের যে স্বপ্নগুলি আছে তা বাস্তবায়ন করা। ক্ষমতা যে আসুক না কেন তাকে এই বাস্তবতা পেশ করতেই হবে, অর্থাৎ এই চ্যালেঞ্জটা নিয়ে এগোতে হবে। এক্স্যাক্টলি। আমি খুব আশাবাদী যে নতুন সরকার যেই আসবে না কেন
তাকে এই নতুন বাংলাদেশ সম্বন্ধে, এবং সব সরকারই কিন্তু, সব দলই কিন্তু এগ্রি করেছে আমাদের নতুন বাংলাদেশের কথা ভাবতে হবে, ভিন্ন বাংলাদেশের কথা ভাবতে হবে। এবং এই বিএনপি আওয়ামী লীগই কিন্তু 90 গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অর্থাৎ 91 বিএনপি 96 আওয়ামী লীগের চেহারাটা এতটা খারাপ ছিল না যেটি পরবর্তী 2001 কিংবা 2009 ছিল, কারণ ওই বিপ্লবের একটা রেশ থেকে গেছে, যেটি হয়তো এখন যারা দায়িত্ব নেবে তাদের মধ্যেও ওই চ্যালেঞ্জটা নিয়ে কাজ করতে হবে। আশাবাদের জায়গা রেখে আমরা শেষ করতে চাই, আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। প্রফেসর ডক্টর মেহনাজ মোহাম্মদ এবং হাসান ফেরদৌস, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত এবং সময়ের জন্য, এবং দর্শক যারা দেখছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। দেখা হবে আগামী সপ্তাহে, আগামী রোববার রাত 10টায়। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।